আগামীকাল পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী দুপুর 2:30টার সময় বিহারের দারভাঙ্গা এয়ারপোর্ট থেকে তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন। এরপর দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে তিনি 5,000 কোটি টাকার বেশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ সরকার কেন্দ্রে চলেছে, এই সরকার কোনো বিমাতৃসুলভ আচরণে বিশ্বাস করে না। কোন রাজ্য যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে সরাসরি একমাত্র কেন্দ্র বিরোধিতার পথ বেছে নেয়, বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরেও যদি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, তারপরেও ভারত সরকার পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেক রাজ্য যাতে এই উন্নয়নের স্পর্শ পায় এবং একটা ইনক্লুসিভ গ্রোথের লক্ষ্যে আজকে কাজ চালিয়ে যাচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী 1950 কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন। 130 কিলোমিটারের পাইপলাইন ন্যাচারাল গ্যাসের জন্য, যা পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলির মধ্যে দিয়ে যাবে। ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন, সেটা তিনি করবেন। ডিএসপির এফজিডি, এই প্রকল্পেরও কালকে উদ্বোধন হবে। 1,950 কোটি টাকার বেশি অর্থে বরাদ্দ তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন আগামীকাল হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের পিএনজি সংযোগ প্রদান করা হবে। রিটেল আউটলেটে সিএনজি উপলব্ধ থাকবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের এক বিপুল সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার দীর্ঘ অংশটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যা প্রধানমন্ত্রীর ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত। জগদীশপুর হলদিয়া বোকারো ধামড়া পাইপলাইন প্রকল্পের অংশ। আনুমানিক 1,190 কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া জেলার মধ্য দিয়ে গিয়েছে। স্থানীয়দের জন্য এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে এটা সহযোগিতা করবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে ফলু গ্যাস ডিজিটালাইজেশন এফজিডি সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার আনুমানিক ব্যয় 1,457 কোটি টাকা। এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পুরুলিয়া কোটশিলা রেল লাইন দ্বিগুণ করায় 36 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন, যার ব্যয় 390 কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো, ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগকে উন্নত করবে, পণ্য পরিবহনের গতি বাড়াবে
এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক্স যে সুবিধা দেবে। সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসী ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটো আরবি রোড ওভারব্রিজের উদ্বোধনও প্রধানমন্ত্রী করবেন, যার মোট ব্যয় 380 কোটি টাকা। এই সেতুগুলি রেল লেভেল ক্রসিং এর দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়তা করবেন। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্প ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমাদের রাজ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল শিল্প বনাম কৃষি। অতীতের কোনো মুখ্যমন্ত্রী বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন যা পশ্চিমবঙ্গের তথাকথিত পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল, সে সময় আমরা একটা মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে 3 ফসলি জমি অধিগ্রহণের আমরা বিরোধী। নীতিগতভাবে আমরা তার পক্ষে নই। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় তাহলে সরকারের একটা নির্দিষ্ট জমি নীতি থাকার প্রয়োজন আছে। একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া ভারতবর্ষের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন না। পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি, 82% জমির মালিক ছোট মালিক। এই ফ্র্যাগমেন্টেড ল্যান্ডের মধ্যে কোনো শিল্পপতি যদি এসে বাড়ির দরজায় কড়া নেড়ে কারোর 10 কাঠা, কারোর 12 কাঠা, কারোর 1 বিঘা, কারোর 1.5 বিঘা জমিকে নিতে যায়, তাহলে শিল্প স্থাপন সম্ভব নয়। আমরা 3 ফসলি জমি অধিগ্রহণের বিরোধী, কিন্তু একই সঙ্গে আমরা চাইছি যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে সোলেসিয়ামের পরিমাণ দ্বিগুণ করে বাজার দরের থেকে 3 গুণ দামে এবং কৃষককে শিল্পের সঙ্গে যুক্ত করে তাকে শিল্পের একটা নির্দিষ্ট মালিকানা দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পক্ষে। যে মডেল হরিয়ানায় হয়েছে, যে মডেল পাঞ্জাবে সাকসেসফুল হয়েছে, মহারাষ্ট্রের যে অংশ হয়েছে, আজকে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে 2026-এ যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে। আমরা সিঙ্গুর আন্দোলনের সময় বলেছিলাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে প্রকাশ জাভড়েকরের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম তাকে যে আপনার যদি 1000 একর জমির প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে 1100 একর জমি অধিগ্রহণ করুন এবং পুরো ল্যান্ড ডেভেলপ হয়ে যাবার পরে এই 100 একর যেটা অধিকৃত বেশি করা হলো সেটা জমির মালিকানার অনুপাতে আপনার ওই ডেভেলপ ল্যান্ডের কিছুটা তাদের মধ্যে, সেগুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন। এতে সম্পূর্ণভাবেই কৃষকের সঙ্গে শিল্পের যোগাযোগ থাকবে। কৃষকের ইচ্ছার বিরুদ্ধে, কৃষককে সঙ্গে না নিয়ে সেখানে যারা ক্ষেত মজুর আছে তাদের স্বার্থকে সম্পূর্ণ অস্বীকার করে লাঙল যার জমিদার, এই বক্তব্য যারা রেখেছিলেন, এই দাবির ভিত্তিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, সেই আন্দোলনকে এবং সেই বক্তব্যকে, সেই অবস্থানকে মর্যাদা দিয়েই পশ্চিমবঙ্গে যে বিপুল শিল্প সম্ভাবনা আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। একটা সময় হাওড়াকে বলা হতো সেফিল্ড অফ ইন্ডিয়া। টাটার কারখানা আসবার সময় বহু মানুষ যারা পাঞ্জাবে চলে গেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় চলে গেছেন, ছোট ছোট যারা কারখানার মালিকানা করতেন সেখানে তাদের নিজের সেটআপ তৈরি করতে পেরেছিলেন। অনেক শিক্ষিত যুবক তারা নতুন করে পশ্চিমবঙ্গে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা এবং তৃণমূলের হঠকারী আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়েছিল। মানুষের কাছে বার্তা চলে গিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, এখানে আর যাই করা যাক কোনো বিনিয়োগ করা সম্ভব নয়। আজকে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা দেখা দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা বিজিবিএস এর মঞ্চে থাকছেন
গত 9 বছরে তাদের ব্যালেন্স শিটটা দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছেন, অতীতে তাদের মধ্যেই একজন শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি উচ্চারণ করেছিলেন। আজকে তিনিও গত 8 বছর যাবৎ তার বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডে। আমাদের রাজ্য থেকে এই ফ্লাইট অফ ক্যাপিটালকে আটকাবার কোথাও কোনো ব্যবস্থা নেই। এই সরকার একটা ঘোষণা সর্বস্ব সরকার। এই সরকার খেলামেলা উৎসবের সরকার। একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়াবে। সরকার তাদের ডোল দেবে, তাদের অনুদান দেবে, তাদের লক্ষ্মীর ভান্ডার দেবে, তাদের রেশন দেবে, তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেবে। কিন্তু সে সঙ্গে সঙ্গে শিল্পে যাতে একটা সুস্থ প্রতিযোগিতা থাকে, বিনা বাধায় যাতে শিল্প তৈরি হয়, সেটারও দেখবার সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। প্রত্যেক জায়গায় এক্সটর্শন চলেছে। কি করে পশ্চিমবঙ্গে নতুন করে কেউ বিনিয়োগ করতে আসবেন? যে দুর্গাপুরে আমরা বসে আছি, এই দুর্গাপুরকে একসময় রোড অফ জার্মানি বলা হতো। জার্মানির একটা সবচেয়ে বড় শিল্পোন্নত শহরের সঙ্গে আজকে যে দুর্গাপুরের তুলনা করা হতো, সেই দুর্গাপুর আজকে কার্যত মৃতপ্রায় হয়ে গিয়েছে। সার্ভিস সেক্টর ছাড়া অন্য কোনো জায়গায় এখানে বিনিয়োগের খুব একটা বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। এখান থেকে একটার পর একটা ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। ভারত সরকার তার সর্বশক্তি দিয়ে, ভারত সরকার বিনিয়োগের মধ্যে দিয়ে শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে চাইছেন, কিন্তু কোনো জায়গায় রাজ্য সরকারের বিন্দুমাত্র কোনো সহযোগিতা নেই। 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি অধিগ্রহণের জটিলতার কারণে। কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ আজকে চিংড়িহাটার কাছে গিয়ে থমকে গিয়েছে। সেখানকার সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে এতদিন পর্যন্ত ক্যালকাটা ট্রাফিক তারা নিজেদের মধ্যে সমন্বয় করে কাজটা শেষ করতে পারল না। দিকে দিকে বিনা বাধায় যে মানুষ শিল্প করবে, মুখ্যমন্ত্রী বলছেন আমি রেড ট্যাপিজম থেকে মুক্তি দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গকে, আপনারা আসুন বিনিয়োগ করুন। কিন্তু কি করে বিনিয়োগ করবে? আজকে এই শিল্পনগরীতে বসে কোনো নতুন শিল্পপতি বড় শিল্প এখানে নিয়ে এসেছেন, আজকে এরকম তো কোনো দৃষ্টান্ত নেই। আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, আমাদের সারপ্লাস ইলেকট্রিসিটি আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের স্কিল্ড লেবার আছে, আমাদের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে পাচ্ছেন না। রাজ্যের শিল্পপতিরা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন যে যেটুকু শিল্প এখানে হয়ে গেছে তা হয়ে গেছে, এরপরে যদি আবার এই সরকারটা ফিরে আসে তাহলে তারা সেটাও ধীরে ধীরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবেন। একটা রাজ্য ব্রিটিশ চলে যাওয়ার সময় উৎপাদনের দিক থেকে কিংবা বাণিজ্যের দিক থেকে যার কন্ট্রিবিউশন ছিল 27% বেশি, আজকে সেটা 8% এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের যে রোজগার, সে রোজগার জিএসটি যে একটা উপভোক্তা রাজ্য হিসেবে আজকে আমরা বেঁচে আছি। আজকে গোটা পশ্চিমবঙ্গকে কার্যত একটা মজদুরের রাজ্য বলে সারা ভারতবর্ষের মানুষ চিনছে। 18,000 টাকা মাইনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার চাকরি করছে। আপনি যদি অল্প লেখাপড়া জানেন তাহলে আপনি আইটি মজদুর, আর যদি লেখাপড়া কম জানেন তাহলে আপনি কোনো জায়গায় রাজমিস্ত্রি জোগাড়ে কিংবা গুড়গাঁও এবং নয়ডা, দিল্লির উপকণ্ঠের কোনো কোনো জায়গায় চা জল দেবার কাজ করছে বাঙালিরা। এই বাঙালির পরিচয় আজকে মুখ্যমন্ত্রী আজকে সকলের সামনে তুলে ধরেছেন। আজকে এই দুর্গাপুরের হাত ধরেই নতুন করে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে। এখানে রেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, শিল্পপতিরা এখানে আসতে চান, কিন্তু শিল্প স্থাপন করবার ক্ষেত্রে দুটো সব বড় অন্তরায় হলো, এক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আর সেকেন্ড হলো জুডিশিয়ারি। রাজ্যের সমস্ত জেলা আদালতে, মহকুমায় যত আদালত আছে সেখানে
বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা। আজকে বিচার চলছে, জমি সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে বা স্থানীয় কোনো সমস্যা নিয়ে কোনো শিল্পপতি বা কোনো ছোট ব্যবসায়ী এফআইআর করেছেন, আজকে বিচার চলাকালীন সেই ঘরের মধ্যে 100 জন লোক ঢুকে পড়ছে। এরপরে কি কেউ আশা করবে যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন সম্ভব? একটা সরকার যারা ক্ষমতায় এসেছিল শুধুমাত্র একটা স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। একটা সরকার যারা বলেছিল যে কৃষি আর শিল্প হাসি আর খুশির দুই ভাই বোন, কত নতুন নতুন ছন্দবদ্ধতা। কিন্তু পরিশেষে আমরা কি দেখলাম, যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আমরা প্রধানমন্ত্রীকেও কাছেও আবেদন করেছি যে যেভাবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য, আমরা যদি পূর্ব ভারতের দিকে তাকাই তাহলে যে ত্রিপুরা, যে আসাম, সেখানের উন্নয়নটার যে দৃশ্যমানতা, সেটা তো বাঙালিকে নতুন করে কোনো দিন বুঝিয়ে দিতে হবে না। এই সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তৃণমূল কংগ্রেস এখন বাঙালির আশ্রয় পৌঁছে গেছে। আমরা প্রথমে একজন ভারতীয়, তার পরে একজন বাঙালি, এই শিক্ষা তো দিয়েছেন বঙ্কিমচন্দ্র, এই শিক্ষা তো দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে রাজনৈতিক দলকে লালন পালন করেছেন আচার্য দেবপ্রসাদ ঘোষ, যে বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য অবদান কাদের? শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, আশুতোষ লাহিড়ী, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন। সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন। এই নির্বাচন প্রগতিশীল মুক্ত মনের ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে লড়াই করছে। পশ্চিমবঙ্গকে নিজেদের মতো করে লড়াই করতে হবে। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছি বিভিন্ন সময়, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকাল বঙ্গ। সিন্ধুর গোটাটাই নেই, বাংলার অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, কিন্তু যিনি এই অর্ধেকটা রেখে দিয়ে গেছেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার দল বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না। সংখ্যালঘু ভাই বোনেরা চিন্তা করুন, গত 3 বছরের মধ্যে আপনাদের পরিবারে কত, আপনাদের সম্প্রদায়ের কত মানুষ খুন হয়েছেন। হাওড়ার তপন দত্ত থেকে শুরু করে সর্বশেষ তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় নেতা মারা গেলেন, একজন সংখ্যালঘু বলেছেন যে খুনের জন্য বিজেপি দায়ী, বিজেপি এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে। একজন তৃণমূল কংগ্রেসের একটা পরিবারকে দেখাতে পারবেন যারা বলেছেন আমাদের পরিবারের কর্মী খুন হয়েছে বিজেপির দ্বারা? প্রত্যেকে বলছেন এই খুন রাজনৈতিক খুন, এই খুন করেছে তৃণমূল কংগ্রেস। যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চরম বিপরীত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক করে তুলেছিলেন, আজকে তারা বলছেন আমরা সিবিআই তদন্ত চাই, আমরা পুলিশ সিআইডিকে চাই না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল, তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধর্ম।
এটা কোনো রাজ্যের কাজ হতে পারে, কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে? আমি বিজেপি করি, আমার দলের কর্মীরা জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, কিন্তু আমার দলের কোনো নেতার কাছে এসে এই যে এখানে এই জ্যোতির্ময় মাহাতো বসে আছে আমাদের সাংসদ, কেউ কি পুরুলিয়ায় গিয়ে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে, জানতে চাইবে? কেউ কি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে গিয়ে জানতে চাইবে যে কারবালা মাঠের যুদ্ধ সম্পর্কে বিবরণ দাও তুমি? আমাদের কাজ কি? রাজনৈতিক কর্মীর কাজ কি? মানুষের ব্যথা, মানুষের কথা, মানুষের অভাব অভিযোগগুলো শোনা এবং নিজের সীমিত রাজনৈতিক পরিসরের মধ্যে, ক্ষমতার মধ্যে আজকে সেটাকে অ্যাড্রেস করা। আজকে কি ভাষায় কথা বলছেন তৃণমূল কংগ্রেস? এই ভাষা তো আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের কাছে কোনোদিন শুনিনি। আমরা তো কোনোদিন শুনিনি সর্দার আমজাদ আলী এই ভাষায় কথা বলছেন, আব্দুল মান্নান কোনোদিন এই ভাষায় কথা বলেননি। বহরমপুর মুসলিম অধ্যুষিত একটা আসন থেকে জেতা অধীর রঞ্জন চৌধুরী হতে এই ভাষায় কোনোদিন কথা বলেননি। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি জঙ্গিপুর সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাকেও তো কোনোদিন দেখিনি মাথায় ফেজ টুপি পরে প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে এই সরকার শুধুমাত্র এখানে থেমে থাকেনি, এই সরকার আমাদের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে। বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে গ্রেপ্তার করো, আমি ক্যাম্পে যাব, আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো। আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের এটা চ্যালেঞ্জ। আপনি উত্তরপ্রদেশের পিলিভিটে যান, আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান, আপনি রায়পুরে যান, বিলাসপুরে যান, চিত্তরঞ্জন পার্কে যান, আপনি ভারতবর্ষের যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন, বাঙালি উদ্বাস্তুরা আছেন, অন্ধ্রপ্রদেশে চলে যান, উড়িষ্যার দণ্ডকারণ্যে চলে যান, একটা পঞ্চায়েতে প্রার্থী দিয়ে, একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা, বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে ভোট চেয়ে আপনি জমানত বাঁচিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের দেখান। একটা এলাকায়, সারা ভারতবর্ষের এক জায়গায় যেখানে বাঙালিরা থাকে, বাঙালি অধ্যুষিত সমস্ত ভোটার বাঙালি, আমরা চিহ্নিত করে দিচ্ছি। পঞ্চায়েতে দাঁড়ান, মিউনিসিপ্যালিটিতে দাঁড়ান, কর্পোরেশনে দাঁড়ান, আপনি নির্বাচিত হওয়ার অত অনেক দূরের কথা, আপনি নোটার বেশি ভোট পেয়ে দেখান তৃণমূল কংগ্রেস যারা বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন। বাঙালির প্রতিনিধিত্ব মানে কি? বাঙালির প্রতিনিধিত্বের চেহারা হচ্ছে এটা। আপনার সুইটি বিবি, কুরবান শেখ, ইমান শেখ, দিল্লি পুলিশ 21শে জুন 2025 তাদের অ্যারেস্ট করেছে এবং তারা ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি, তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল। কিন্তু অনতিবিলম্বেই দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত, পাইকার গ্রাম পঞ্চায়েত, মুরারুই গ্রাম পঞ্চায়েত, তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল। এদের ওই ডেটে যেটা ঘটনা ঘটছে জুন মাসে, আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আজকে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট পেলাম। মে মাসের যে ঘটনা, মে মাসে যখন অভিযোগ হয়েছে, মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেবার ব্যবস্থা করছে। এ ঘটনা শুধু বীরভূমে নয়, এ ঘটনা উত্তরপ্রদেশে ঘটে চলে, উত্তর 24 পরগনায় ঘটছে। এই একইভাবে ঘটনা চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েতে। দক্ষিণ 24 পরগনার তৃণমূলের একজন সাংসদ, তিনি তার হতাশা প্রকাশ্যে ব্যক্ত করেছেন যে আমার কিছু করার নেই,
সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আজকে তারা তাদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এই তৃণমূল সরকার শুধু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেনি, এরা চরম ইসলামিক মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করেছে। এই সরকার সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও তারা রাজ্যসভায় পাঠিয়েছে। এই সরকারের বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি, পাইয়ে দেওয়ার রাজনীতি, ধর্মান্ধ মানুষের কাছে আত্মসমর্পণের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে এবং ভারতীয় বাঙালি মুসলমানকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চরম বিপদের দিকে ঠেলে দিয়েছেন। প্রতিনিয়ত আমাদের কাছে পরিযায়ী শ্রমিকরা ফোন করে জানাচ্ছেন যে যেভাবে বাঙালির নামে আজকে অন্যান্য প্রদেশের প্রতি বিদ্বেষ তৈরি করা হচ্ছে, যেভাবে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, যেভাবে বলছে যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে সরিয়ে দেওয়া হচ্ছে, আজকে বাঙালির এই বিপর্যয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াবেন? উনি বলুন কজন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন ভারতবর্ষে, বাংলায়? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে কজন পরিযায়ী শ্রমিক গত 3 মাসে এসেছে? উনি শ্বেতপত্র প্রকাশ করে তাদের নাম ঠিকানা দিন আমাদের কাছে। আর আমরা বলবো যে কত বাংলাদেশি যাদের তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে তাদের ফেক আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। আর এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো নতুন ঘটনা নয়। সিপিআইএম এর পদাঙ্ক অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র থেকে ধরা পড়া 65 জন অনুপ্রবেশকারীকে সিপিএম এর একজন স্থানীয় নেতার নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের নেতৃবৃন্দ উলুবেড়িয়া স্টেশন থেকে ছিনতাই করে নিয়ে চলে যায় যখন তাদের ডিপোর্ট করবার ব্যবস্থা করা হচ্ছিল। একইভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত ঘটনাদের বলছেন বাঙালিদের সামনে নিয়ে এসেছে, আজকে 335 জনকে পাওয়া গেছে যাদের ফেক আইডেন্টিটি, আজকে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা তো বলছি এটা আমাদের অবস্থান ঘোষিত নীতি, কোনো লুকোচুরির ব্যাপার নেই। ভারতবর্ষ ধর্মশালা নয়। যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে এদেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে পাকিস্তানের জন্ম দিয়েছিল একটা ধর্মের নামে, যারা এই দেশের নিরপরাধ বহু মানুষকে নির্বিচারে হত্যা করেছে, মন্দির ভেঙেছে, লুট করেছে, হিন্দু মহিলাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, জোর করে ধর্মান্তরণ করেছে, আর বছরের পর বছর করে চলেছে, আজকে তাদের কাছে বিজেপি আত্মসমর্পণ করবে না। আমাদের অবস্থান যা ছিল এখনো তাই আছে। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা পরিচ্ছন্ন করব। পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা নিয়ে নির্বাচন হবে তাতে রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী থাকবে না, তৃণমূলের ঢোকানো জাল ভোটার থাকবে না। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা পিছনের দরজা দিয়ে এনআরসি কে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, সেটা তিনি মনে করতে পারেন, কিন্তু তারপরেও বলছি মনে করাতে কিছু এসে যায় না। পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানিয়ে দেবার যে চক্রান্ত হচ্ছে, চিকেন নেকের ওপরে দখলদারির জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, তাকে আটকানোর জন্য, আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করবার জন্য আজকে বিজেপির পক্ষ থেকে এই প্রচেষ্টা জারি থাকবে সর্বস্তরে। আজকে ইমান দিবস, ওই সুইটি বিবির ছেলে, মাত্র 6 বছর বয়স, হঠাৎ দেখা গেল তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে। যাকেই বাংলাদেশি বলে গ্রেপ্তার করছে, চিহ্নিত করা হচ্ছে। ডিটেক্ট এন্ড ডিপোর্ট পলিসি যেটা আছে, সেটাকে যখন কোন সরকার এক্সিকিউট করতে চলেছে, তখনই পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত থেকে তার পরিচয়পত্র, কারো রেশন কার্ড পাওয়া যাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। দিনের পর দিন এই ঘটনা চলতে পারে না। এটা গোটা পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। সিপিএম এর আমলে যেটা ছিল সেফ প্যাসেজ, এখন সন্ত্রাসবাদীদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে।
পশ্চিমবঙ্গকে বেস করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট মডিউলের সংখ্যা কোভিড কালের মধ্যে বেড়ে গেছে। বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পর কুচবিহারকে বেস করে বিভিন্ন জায়গায় আইএসআইএস এর লোকজন তারা চলে যাচ্ছে। এটা ভারত সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দীর্ঘদিন আগে পশ্চিমবঙ্গকে জানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোথাও কোনো পদক্ষেপ নেই। সরকার এ নিয়ে চিন্তিত নয়। সরকার যে রাজনীতিটা করছে সেই রাজনীতি বাঙালির নামে আজকে মানুষকে বিভ্রান্তি করবার চেষ্টা করছে। কিন্তু মানুষ রাজনীতি সচেতন। দুর্বল তৃণমূলের সংগঠন আর অন্যদিকে দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে এই পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ ব্যালটের মধ্যে দিয়ে তাদের সরিয়ে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন নিজের নির্বাচনী কেন্দ্রে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছে যে তারা বাঁচতে চায়, তারা পরিত্রাণ চায়, তারা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চায়, তারা শিল্পায়ন চায়, তারা কৃষকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যাদের জন্য পিএম বিশ্বকর্মা চালু হয়েছে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার সেটা চাইছে না। পিএম জন্মন আদিবাসীদের জন্য যে প্রকল্প, এই অঞ্চলে বহু আদিবাসী আছেন যারা তার সুবিধা পেতে পারতেন, কিন্তু আজকে সেই কাজে এই সরকার, রাজ্য সরকারের কোনো উৎসাহ নেই। পিএম শ্রী পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে না। গরিব মানুষের মাথার উপরে ফ্যান চলবে, তার বাড়িতে আলো জ্বলবে। পিএম সূর্যঘর যোজনা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যাচ্ছে না। কোন শিল্পপতির অদৃশ্য অঙ্গুলি হেলনে কার কাজে আত্মসমর্পণ করেছে তৃণমূল কংগ্রেস, কাদের কারণে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, আজকে সেটা বিশেষ করে চিন্তা ভাবনা করা দরকার। এবং সার্বিকভাবে আগামীকাল প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভায় 5,000 কোটি টাকার বেশি প্রকল্পের তিনি এখানে শিলান্যাস করবেন। আর এই শিলান্যাস অতীতের রেলের শিলান্যাস নয়, যা আমাদের কার্যত প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। এই শিলান্যাস সেই শিলান্যাস নয় যার পরে কোনো রেলমন্ত্রী বলেছিলেন যে ভারতের রেল এখন আইসিইউতে চলে গেছে এবং আমি তাকে বার করে আনার চেষ্টা করছি। এটা নরেন্দ্র মোদীর শিলান্যাস, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, কাজ শেষ হবার গ্যারান্টি। সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছেন যে আজকে একটা বিপরীত অবস্থার মধ্যে থেকে, বিপরীত অর্থনৈতিক অবস্থায় সারা পৃথিবীতে যখন একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, কোভিড কালের পরেও কি করে একটা সরকার 56টার বেশি সামাজিক প্রকল্পকে বন্ধ না করে চালিয়ে যাচ্ছে, 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। কি করে একটা সরকার কোভিডে শুধু নিজের দেশের মানুষকে 2বার করে ভ্যাকসিন দেননি, 82টা দেশকে কোভিডের সময় তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে। এই সরকার দেখেছে, দেখিয়েছে এবং মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে সরকার তরুণ প্রজন্মের চোখ দিয়ে, আধুনিক ভারতের চোখ দিয়ে আজকে সারা পৃথিবীকে দেখছে। এই সরকার প্রত্যাঘাত দেখিয়েছে। এই সরকার অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে এখন পর্যন্ত পাঞ্জাব এর এয়ার স্ট্রিপে আমরা গিয়ে মারলাম, কিন্তু এরপরে কোথায় কোথায় কি পড়তে পারে, আবার যদি ক্রস বর্ডার টেরোরিজম হয় তাহলে সেটা কিন্তু ঈশ্বরই জানবেন। ধন্যবাদ। কে বলছেন? তিনি কে? তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আজকে রাত্রি 11:30টার সময় শুভেন্দু অধিকারীর কাছে উনি টেলিফোন করবেন, নিশ্চিত নিশ্চিত। যে যত, যার যত বেশি রণহুঙ্কার গভীর রাতে তার তত ফোন। কোথায় যেতে চাই আমি জানি না, আমি বলছি যে যত বেশি হুমকি দিচ্ছেন দলের মধ্যে টিআরপি বাড়ানোর জন্য, তিনি তত বেশি বিজেপিকে ফোন করছেন।
আর যারা এই ধরনের বাঙালি বিদ্বেষ তৈরি করছে, এবার যদি গুজরাটে কত লক্ষ বাঙালি এই মুহূর্তে কাজ করছে, কজন ফিরে এসেছে? উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, কত বাঙালি কাজ করে? হরিয়ানায় বাঙালি বিজেপি শাসিত রাজ্য, কত বাঙালি কাজ করছে? বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000 ছেলে মেয়ে চাকরি করছে। আমাদের রাজ্যের শিক্ষিত তরুণ তরুণী, কারণ এ রাজ্যে তাদের চাকরি নেই। চাকরি থাকলে 16 থেকে 18,000 টাকা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের মাইনে। তাহলে এই পরিস্থিতিতে যদি অন্য রাজ্য, তারা প্রাদেশিকতার দৃষ্টিতে তারা যদি এর প্রতিক্রিয়া দেখায়, কিছুটা রেসিপ্রোকেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে কি হবে বাঙালির ভবিষ্যৎ? 30 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, আবার তৃণমূল বলছে না 30 লক্ষ, 40 লক্ষ নয়, 20 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ করে দিয়েছি আর আমার স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, সে রাজ্য থেকে এত মানুষ বাংলার বাইরে যায় কেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোভিডের পরে যে আর কেউ বাংলার বাইরে কাউকে যেতে হবে না, আমি সমস্ত মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে কেন মুখ্যমন্ত্রী আজকে এদের ব্যবস্থা করেননি? তিনি উত্তর দিন, এত মানুষ বাংলার বাইরে কি করছেন? যেখানেই কোনো নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে, তার তলায় পাওয়া যাচ্ছে ওই মুর্শিদাবাদ কিংবা উত্তর 24 পরগনার কোনো সংখ্যালঘু শ্রমিককে। যেখানেই কোনো টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আটকা পড়া যাচ্ছে, ভেতরে অবশ্যই কোনো না কোনো বাঙালি আছে। তো এই ধরনের বিবৃতি আমার মনে হয় সচেতন মানুষ আর গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ তৃণমূলের বিসর্জন দেবে। আমি বামপন্থীদের একটি স্লোগানটাকে শুধুমাত্র আপনাদের সামনে রেখেছি যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এর অর্থ এই নয় যে আমি 3 ফসলি জমিকে অধিগ্রহণ করব, আমি কৃষকের ইচ্ছার বিরুদ্ধে তার ধানের গোলায় আগুন লাগাবো, আমি হাওয়াই চটি পড়া পুলিশ বলে নামিয়ে দিয়ে স্বতঃস্ফূর্ত কৃষকের আন্দোলনের ওপরে ঝাঁপিয়ে পড়ব। আমরা বলছি যে কৃষককে যদি তার জমি নেওয়া হয়, অবশ্যই 3 ফসলি নয়, তাকে শিল্পের মালিকানা দেয়া হবে। সেই শিল্পের অংশীদারিত্ব দিয়ে তাকে একটা শিল্প অঞ্চলে একটা ডেভেলপ ল্যান্ড দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্পায়ন চাই। এবং এই মডেল বিভিন্ন রাজ্যে, শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেসও এই মডেল নিয়ে কাজ করেছে এবং তাতে তারা সাফল্য পেয়েছে। আজকে পশ্চিমবঙ্গে কেন বিনিয়োগ নেই? আজকে এমএসএমই একবার শ্বেতপত্র প্রকাশ করে দেখান না মানুষকে, এমএসএমইতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। কি করে 1 নম্বরে হয় এমএসএমইতে? যেখানে কোনো ভারী শিল্প নেই সেখানে অ্যানসিলারিজতে এমএসএমইতে 1 নম্বর কি করে? পানের দোকান, চায়ের দোকান থেকে শুরু করে সিঙ্গাড়া জিলিপি সমস্ত দোকানের তালিকায় নাম ঢুকিয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন, 1 বছরের মধ্যে দুর্গাপুরের অন্য চেহারা আপনারা দেখতে পাবেন। দুর্গাপুরের কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানের কারখানার পুনরুজ্জীবন হবে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে। এই দুর্গাপুরই পথ দেখাবে। পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, এবং 2026 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন। আমি দলের পক্ষ থেকে আমার এটা আপনাদের কাছে কমিটমেন্ট থাকবে। রাজ্যে আসছেন, বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করছে, শুধু খালি হাতে আসছেন, বাংলায় বকেয়া নিয়ে আসুন, এটা কুণাল ঘোষ বলছেন। দেখুন, এ প্রশ্ন হতে হতে আমাদের মুখ্যমন্ত্রী চপ শিল্পের চপ খেয়ে সে কাগজও অন্য জায়গায় চলে গেছে, আবার রিসাইক্লিং এর জন্য। আর এগুলো
দেখুন, সরকার কোনো ব্যবসা করবে না। সরকার ব্যবসা করবার মতো পরিবেশ সৃষ্টি করবে। শুধু জাতীয়করণের মধ্যে দিয়ে দীর্ঘদিন কোনো সরকার একটা বিরাট অর্থনৈতিক চাপ নিতে পারবে না। আর একটা শিল্প বাস্তবে যেখানে দেখা যায়, বাইরের যা চেহারায় ক্যালকুলেশন করা যায় 1000 কোটি, যখন সেই শিল্পের বিলগ্নীকরণ হয় তখন বিলগ্নীকরণের পরিমাপটাও অন্যভাবে হয়। যেটা হয়েছে সেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে, স্বচ্ছতার সঙ্গে হয়েছে, কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই এই সরকারের বিরুদ্ধে। তারপরেও আমি বলছি যে পশ্চিমবঙ্গে নতুন করে শিল্পায়ন সম্ভব, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে কেন্দ্র সরকার এসে একটার পর একটা এখানে শিল্প তৈরি করে দেবে, সেটা তো সম্ভব নয়। কেন্দ্র সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। কেন্দ্র সরকারের কাছে যে কটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর উপরে যাতে বিনিয়োগ বাড়ানো যায়, পরিকাঠামোগত যদি উন্নয়ন হয়, গ্যাসের পাইপলাইন যাতে বসে, রেল কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেখানে যাতে আরোপি হয়, যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় করা যায়, পণ্য পরিবহনের ক্ষেত্রে মালবাহী বিভিন্ন কোচের ক্ষেত্রে আরো যাতে দ্রুততার সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মানে মিনারেল রিচড আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে উড়িষ্যার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, সেটার উপর এমফাসাইজ করাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের পলিসি এবং লক্ষ্য। একজন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে আজ থেকে 50 দিন আগে তিনি বলেছিলেন একজোট হয়ে নেমে পড়ুন। আগামীকাল নতুন ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্যের বঙ্গ বিজেপির একজোট ছবি কি দেখা যাবে? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কি মঞ্চে থাকছেন? ক্যাপ্টেন বলে কোনো কিছু কোনো রাজনৈতিক হল বলে তো আমাদের জানা নেই, আর আমাদের সেটা রাজনৈতিক সংস্কৃতিও নয়। সভাপতি একটা বহমানতা। আগে সুকান্ত অধিকারী সভাপতি ছিলেন, মজুমদার সভাপতি হয়েছিলেন, এখন ঘটনাচক্রে আমি সভাপতি, আগামী দিনে আরেকজন কেউ সভাপতি হবেন। কিন্তু বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে, এবং আমাদের পার্টির গঠনতন্ত্র মেনে পার্টির নিয়মানুসারে যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পাবেন। কে? উনিও করছেন? ভালো। তা কখনো শুনি 1,80,00,000, কখনো 1,60,00,000, কখনো 2,20,00,000, আবার মানে 200 কোটি, মানে 1000 কোটি, এইসব কতকার হিসাব এ তো মেলাতেই পাচ্ছে না কে কি বলছে। একদম সোজা উত্তর একটাই, এই নিয়ে আমি আর কোন প্রশ্ন নেব না। কেন্দ্র সরকার বলেছে টাকা নাও, হিসাব দাও। রাজ্য সরকার বলছে টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু টাকা দেওয়া, হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না, সেজন্য সম্ভব হচ্ছে না। দেখুন, আদালতের অবস্থানকে, আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার চলেছে, বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এস্টাবলিশড হয়ে গেছে। সরকার বা সরকারের প্রশাসনের প্রত্যেকটি পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জড হচ্ছে, এবং প্রতি ক্ষেত্রেই আদালতের রায় সেটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে কোনো সভা করতে গেলে বিরোধী দলনেতা, যিনি সংসদীয় গণতন্ত্রে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে, তাকে একটা মিছিল করতে গেলে আজকে যদি হাইকোর্টের দরজায় যেতে হয়, সে রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় দেশের কোনো মানুষ বিশ্বাস করবে না। কি চলছে সাইড থেকে, কি হচ্ছে বলে, কি চলছে ওদিকে? আপনি কোথায় উদ্দীপনার হাওয়া এটা আপনি খুঁজে পেলেন তো আমার জানা নেই। কালকে জনপ্লাবন দেখবেন নেহেরু স্টেডিয়ামে, উপচে পড়বে মানুষ, জায়গা দিতে পারবেন না। প্রধানমন্ত্রী, ওই আমি হিসাবে যাচ্ছি না, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উদ্দীপনা কি আছে সেটা কালকে সেটা আপনি দেখতে পাবেন। আর 2019-এর যে প্রসঙ্গ বলছেন যে ওনার থেকে
দুর্গাপুরের মানুষ অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিলেন। এখনো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণভাবেই মানে একমাত্রিক, শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে। একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে, যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে নেয়, তাহলে সে রাজ্যে কোনোদিন উন্নয়ন সম্ভব নয়। আপনি শুধু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন, পার্বত্য অঞ্চল ত্রিপুরা, আজকে যে ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী এবং কংগ্রেসীদের দখলে ছিল, কেন্দ্রে তাদের সরকার ছিল, বিজেপির সরকার অতদিন নেই। আজকে সেখানে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে ডাবল লাইন হয়েছে রেলের। আজকে ত্রিপুরায় যত ফ্লাইওভার হয়েছে, আসামে যত ফ্লাইওভার তৈরি হচ্ছে, গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে যে মানে কর্মযজ্ঞ চলেছে, পরিকাঠামোর সম্পূর্ণ পরিবর্তন চলেছে, তার ছিটে ফোটাও তো আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন না। যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন এর মধ্যেও তো মুখ্যমন্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নেই। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী, খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা? যে পিচ দিয়েছিলেন, যে ইট দিয়েছিলেন, স্টোন চিপস দিয়েছিলেন, বালি দিয়েছিলেন, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে। এই সরকারটা বলছি তো খেলা এবং মেলার সরকার। এই সরকারকে মা কালী ছেড়ে দিয়েছে। বিশ্বাস করুন আমাদের কথা, মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে আমি পারবো না, আমার ক্ষমতার বাইরে। শেষ পর্যন্ত জগন্নাথ দেবকে ধরে এনেছেন এখানে প্রধানমন্ত্রী, মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ। রবীন্দ্রনাথের বিশ্বভারতী এদের বিশ্ব বাংলা একদম সামনেই করে দিয়েছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, কথাঞ্জলি, রবীন্দ্রনাথও চ্যালেঞ্জড, এখন জগন্নাথের অথরিটিকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে। পুরী ধামকে চ্যালেঞ্জ করে এখন বলে দিয়েছে আমাদের এটাও ধাম। এখন ধামের ওই ধামকে সাক্ষী রেখেই এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর